আজকে আমরা পড়ব হলো যৌনক্রম। তাহলে যৌনক্রম বলতে কি বুঝি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার যদি কি হইতে থাকে, আবর্তিত হইতে থাকে, মানে হ্যাপ্লয়েড দশার পরে ডিপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশার পরে হ্যাপ্লয়েড দশা, এরকম যদি চক্রাকারে ঘটতে থাকে তখন সেটাকে আমরা কি বলি? যৌনক্রম। আচ্ছা, যৌনক্রম। আচ্ছা আচ্ছা, তাহলে এই যৌনক্রম কি? হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার কি হয়? পুনরাবৃত্তি হইতে থাকে। আচ্ছা, তাহলে কি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার কি? হ্যাপ্লয়েড ও এখন আগে আমাদের বুঝতে হবে হ্যাপ্লয়েড মানে কি, ডিপ্লয়েড মানে কি। ডিপ্লয়েড মানে 2n। হ্যাপ্লয়েড মানে কি, ডিপ্লয়েড মানে কি, এটা বোঝাটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাপ্লয়েড মানে, ডিপ্লয়েড মানে কি? মনে করো এটা একটা কোষ, এটা মনে করো কোষের নিউক্লিয়াস। এখানে কয়টা ক্রোমোজোম আছে? 3 জোড়া। কারণ একই রকমের ক্রোমোজোম কয়টা আছে? একই রকমের ক্রোমোজোম কয়টা আছে? একই রকমের ক্রোমোজোম 2টা করে আছে। এটাকে আমরা কি দশা বলবো? ডিপ্লয়েড দশা। মানে ডিপ্লয়েড মানে হইল একই আকার আকৃতির ক্রোমোজোম থাকবে কয়টা করে? 2টা করে। আবার কিন্তু দেখো এই যে এইটা এইখানে 6টা ক্রোমোজোম আছে না, এটাও মনে করো একটা নিউক্লিয়াস, এটার ভিতরে মনে করো এখানে কয়টা ক্রোমোজোম আছে? 6টা। কিন্তু এই কোষটাকে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড কোষ নাকি ডিপ্লয়েড কোষ? কি বলবো? হ্যাপ্লয়েড কোষ। কি বলবো? হ্যাপ্লয়েড কোষ। কারণ কি এখানে একই আকার আকৃতির ক্রোমোজোম কয়টা করে আছে? একটা করে আছে। একই আকার আকৃতির ক্রোমোজোম যদি 2টা করে থাকে সেই কোষটাকে আমরা কি বলবো? ডিপ্লয়েড কোষ। আর একই আকার আকৃতির ক্রোমোজোম যদি থাকে কয়টা করে? একটা করে, তখন সেই কোষটাকে আমরা কি বলবো? হ্যাপ্লয়েড কোষ। এই কথাটা কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো মনে করো এইটা একটা জীব কোষ। এটা কেমন কোষ? হ্যাপ্লয়েড নাকি ডিপ্লয়েড কোষ? হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড ভুল হবে জীবনে? হ্যাপ্লয়েড মানে একই আকার আকৃতির ক্রোমোজোম একটা করে, আর ডিপ্লয়েড মানে কি? একই আকার আকৃতির ক্রোমোজোম 2টা করে। আচ্ছা, এখন আসো এই মনে করো এইটা একটা জীব কোষ, যে কোনো একটা প্রাণী বা উদ্ভিদ হইতে পারে। এখন এর ক্রোমোজোম সংখ্যা কয়টা আছে? ডিপ্লয়েড কোষে 2 জোড়া। 2 জোড়া। আচ্ছা, এখন মনে করো এটা যখন জনন কোষ তৈরি করবে, এই কোষটা যখন কি তৈরি করবে? জনন কোষ তৈরি করবে, তখন এটা কি হবে? একই আকার আকৃতির ক্রোমোজোমগুলা এইটা বড়, এখানে একটা আসবে, এখানে একটা আসবে, এইটা এখানে একটা আসবে, এইটা এখানে আসবে। তাহলে যেই কোষ বিভাজন প্রক্রিয়ায়
নতুন সৃষ্ট কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, সেই কোষ বিভাজনকে আমরা কি বলি? মিওসিস। তাহলে এই যে এই প্রকার কোষ বিভাজনকে আমরা কি বলবো? মিওসিস কোষ বিভাজন। কি বললাম? মিওসিস কোষ বিভাজন। আচ্ছা, এখন তোমরা সবসময় একটা কথা মানে খুব বেশি শুনে আসছো, সেটা হলো মিওসিস কোথায় হয়? এই যে জনন মাতৃকোষে। মিওসিস কোথায় হয়? জনন মাতৃকোষে। এটা আমরা সবাই অনেক বেশি জানি আসছি, কিন্তু মিওসিস কিন্তু অনেক সময় জাইগোটেও হয়। এইটা কখন হয় আসো সেটা দেখি। মনে করো কি, এই যে সাপোজ মনে করো যারা অনুন্নত জীব, মনে করো এটা একটা শৈবাল, ঠিক আছে? শৈবালের এই একটা কোষ, দুইটা কোষ, তিনটা, চারটা, পাঁচটা কোষ, ঠিক আছে? এই প্রত্যেকটা কোষে ক্রোমোজোম আছে কয়টা করে? একটা করে। ক্রোমোজোম আছে কয়টা করে? কয়টা করে আছে? একটা করে। তার মানে ওর দেহ কেমন কোষ দ্বারা গঠিত? হ্যাপ্লয়েড কোষ দ্বারা গঠিত। তাহলে হ্যাপ্লয়েড কোষ দ্বারা যদি কোনো দেহ গঠিত হয়, তখন সেই জীবটাকে আমরা কি বলবো? গ্যামেটোফাইট। কথা বুঝছি? আচ্ছা, মনে করো এখন এটা মনে করো পুরুষ শৈবাল, এটা মনে করো স্ত্রী শৈবাল। এটার ভিতরেও ক্রোমোজোম সংখ্যা কত? একই আকার আকৃতি ক্রোমোজোম একটা করে আছে। একই আকার আকৃতি ক্রোমোজোম একটা করে আছে। এখন মনে করো অর্থ একই আকার আকৃতির ক্রোমোজোম আছে একটা করে, তাহলে জনন কোষ তৈরির সময় কি জোড়া ভেঙে যাওয়ার কোনো ব্যাপার আছে? নাই। তাহলে কি হবে? যখন শুক্রাণু তৈরি হইল, তখন কেমন প্রক্রিয়ায় শুক্রাণু বিভাজিত তৈরি হবে? মাইটোসিস প্রক্রিয়ায়। যখন ডিম্বাণু তৈরি হবে, তখনও কেমনে তৈরি হবে? মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে এইটা কি বলতো? শুক্রাণু, এটা ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণুর মিলনে কি তৈরি হইল? জাইগোট। এখন তোমরা দেখো শৈবালের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? n বা হ্যাপ্লয়েড। কিন্তু ওর যে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত? 2n বা কি ডিপ্লয়েড। 2n বা ডিপ্লয়েড। তখন ওদের কি হবে বলো তো? এইখানে কি হবে? মিওসিস কোষ বিভাজন হবে। কেমন কোষ বিভাজন হবে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে কি তৈরি হবে? এই যে পরে এইটা বিভাজিত হয়ে কি তৈরি করবে? শৈবাল। জনন মাতৃকোষ। এখানে জনন কোষ কোনটা? হ্যাঁ, শৈবালের দেহ কোষ থেকেই বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করতেছে। মনে করো এইখানে ধরে নিলাম আমরা এই কোষটাই কি তৈরি কি হিসেবে কাজ করতেছে? জনন কোষ হিসেবে কাজ করতেছে। এই কোষটা কি হিসেবে কাজ করতেছে? জনন কোষ হিসেবে কাজ করতেছে। এইটা থেকে কি তৈরি হইলো আমাদের? এইটা থেকে কি তৈরি হইতেছে? শুক্রাণু। এইটা থেকে কি তৈরি হইতেছে? ডিম্বাণু। তার মানে এই কোষটাকে আমরা কি বলবো? জনন মাতৃকোষ। কি বলবো? জনন মাতৃকোষ। তাহলে তোমরা সবসময় মানে ছোটবেলা থেকে একটা জিনিস শুনে আসছো যে জনন কোষ তৈরি হয় মিওসিস বিভাজনের মাধ্যমে। এটা কিন্তু সত্য না। কাদের ক্ষেত্রে কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করো। মনে করো যে সকল প্রাণীদের দেহ গঠিত হলো ডিপ্লয়েড কোষ দ্বারা, যেমন আমাদের দেহের প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত? 2n। মানে একই আকার আকৃতির ক্রোমোজোম কয়টা করে আছে? দুইটা করে আছে। এই জন্য তাহলে আমাদের দেহ কি দ্বারা গঠিত? ডিপ্লয়েড কোষ দ্বারা। একটা ছেলে, একটা বাবার দেহ কোষ কি? 2n। একটা মার দেহ কোষ কি? 2n। এখন এরা যখন বাবা যখন শুক্রাণু তৈরি করবে, তখন কি হয়ে যাবে? মিওসিস হবে। মানে শুক্রাণু তৈরির প্রক্রিয়াটা জিনিসটা কি বোঝো নাই? নালে পাশাপাশি। আচ্ছা, এইটা তো মনে করো যারা এই জীবটার দেহ কেমন কোষ দ্বারা গঠিত?
হ্যাপ্লয়েড কোষ দ্বারা গঠিত। পাশাপাশি আরেকটু তুলনা করি। মনে করো মানুষই মনে করো, ঠিক আছে, একটা ছেলে আর মনে করো এইটা একটা মেয়ে। এখন মনে করো এই বাবার প্রত্যেকটা একটা কোষ, আমরা এই বাবার প্রত্যেকটা দেহ কোষ কি ডিপ্লয়েড কোষ দ্বারা গঠিত না? প্রত্যেকটা কোষ কেমন কোষ দ্বারা, দেহের প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 2n। কথা বুঝছো? দেহের প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 2n। এখন যখন জনন কোষ তৈরি হবে এইখানে মিওসিস হবে। যখন জনন কোষ তৈরি হবে এইখানে কি হবে? মিওসিস হয়ে কি তৈরি হয়ে গেল আগে জনন, এরপরে যখন এই শুক্রাণু ডিম্বাণুর কি হবে? শুক্রাণু আর শুক্রাণুর মিলনে যখন কি হবে? জাইগোট তৈরি হবে। এখন দেখো এই জাইগোট বারবার বিভাজিত হয়ে এই দেখো আগের মতো হয়ে গেল। তাহলে জিনিসটা কি বুঝতে পারছো তোমরা? আল্লাহ জানে বুঝছো কিনা। শুক্রাণু নির্মাণে যেখান থেকে হবে ওটা হচ্ছে জনন মাতৃক। জি, মানে উন্নত প্রাণীর ক্ষেত্রে মায়োসিস হবে আর অনুন্নত ক্ষেত্রে মাইটোসিস হতে পারে। তাহলে একটা কথা বলি, দেখো বোঝো কিনা। যারা ডিপ্লয়েড জীবে মিওসিস হবে জনন মাতৃকোষে, আর হ্যাপ্লয়েড জীবে মিওসিস হবে নিষেকের পরে জাইগোটে। কথাটা কি বুঝছো কিনা? বোঝো নাই? আচ্ছা আসো কথাটা আগে লিখি। এটা কি আপনি পারছিলেন পরে? আপনি কি আগে বুঝছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে হইলো আচ্ছা ঠিক আছে, যাক। তাহলে হ্যাপ্লয়েড জীবে মিওসিস হয় নিষেকের পরে জাইগোট, আর ডিপ্লয়েড জীবে মিওসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃক কোষে। বুঝছেন ভাই? আপনি কি বুঝছেন? আচ্ছা দেখেন জিনিসটা, মনে করো শৈবাল, যারা অনুন্নত জীব, শৈবাল, ছত্রাক, এরপরে মনে করো ম্যালেরিয়া পরজীবী, এদের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা কেমন আছে? হ্যাপ্লয়েড, মানে একই আকার আকৃতির ক্রোমোজোম কয়টা আছে? একটা করে আছে। এই যে মনে করো তুমি শৈবাল দেখো, শৈবালের প্রত্যেকটা কোষের ক্রোমোজোম সংখ্যা কত? একটা করে। একই আকার আকৃতির ক্রোমোজোম একটা করে আছে, তার মানে ওদের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? হ্যাপ্লয়েড। এখন যখন এই দেহ কোষ থেকে যখন শুক্রাণু তৈরি হবে, এই যে এই শৈবালটা যখন শুক্রাণু তৈরি করবে, তখন ওর প্রত্যেকটা কোষে ক্রোমোজোম সংখ্যা তো একটা করেই আছে। এখন এখানে তো আর ভাগ হওয়ার দরকার নাই, জাস্ট ওই তোমার মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি করলো সে? শুক্রাণু। আর এই এটা যদি স্ত্রী শৈবাল হয়, এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে কি তৈরি করলো? ডিম্বাণু। এখন শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে কি তৈরি হইলো? জাইগোট। এখন আমরা কি জানি, একটা জাইগোট শুক্রাণু ডিম্বাণুর মিলনের পরে জাইগোট তৈরি হয়, এবং জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে আবার ওই জীবটাই তৈরি করে। এখন দেখো খেয়াল করে, এইখানে যে জাইগোটটা তৈরি হলো, জাইগোটের ক্রোমোজোম সংখ্যা কত আছে? 2n। কিন্তু শৈবালের দেহ গঠিত হয় কি দ্বারা? হ্যাপ্লয়েড কোষ দ্বারা। তার মানে এইখানে জাইগোটে কি হবে? মিওসিস বিভাজন হবে। এখন দেখো মানুষের ক্ষেত্রে, বা মনে করো গরু ছাগলের ক্ষেত্রে কি হয়, বা উদ্ভিদের ক্ষেত্রে জাম গাছের ক্ষেত্রে কি হয়? মনে করো ওদের দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 2n। দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 2n। এখন মনে করো এই
পুরুষ দেহে যখন তোমার শুক্রাণু তৈরি হবে তখন কি হবে, একই আকার আকৃতির ক্রোমোজোমগুলা জোড়া ভেঙে একটা একটা করে একটা কোষে যাবে। এখন দেখো এই শুক্রাণু ডিম্বাণু যখন মিলন হবে তখন জাইগোট তৈরি হলো, তার মানে আবার একই আকার আকৃতির ক্রোমোজোম কয়টা করে চলে আসলো, দুইটা করে চলে আসলো। তাইলে দেখো আবার এই মাইটোসিস, তাহলে জাইগোটের সাথে দেহকোষে কি আবার সমান সমতারক্ষ হলো না? জিনিসটা কি বুঝতে পারছো? আপন বুঝতে পারছো? তাইলে আমরা এই কথাটা কি বলতে পারি, যারা উন্নত জীব তাদের ক্ষেত্রে মিওসিস হয় নিষেকের পূর্বে জনন মাতৃকোষে, আর যারা অনুন্নত জীব তাদের ক্ষেত্রে মিওসিস হয় নিষেকের পরে জাইগোটে। কথা বুঝছেন? এখন দেখেন ম্যালেরিয়া পরজীবী কি হয়। ম্যালেরিয়া পরজীবীতে যৌনক্রম হয়। আমরা কি পড়ছি ম্যালেরিয়া পরজীবীতে? ম্যালেরিয়া পরজীবী আমি একবার বলি, পরে তোমরা আবার বলবা। তাহলে ম্যালেরিয়া পর মশার কামড়ের মাধ্যমে, মশার লালার মাধ্যমে আমাদের বডিতে কি ঢুকলো, স্পোরোজয়েড ঢুকলো। কি ঢুকলো? স্পোরোজয়েড। স্পোরোজয়েডগুলা তো তোমার আমরা কি বলছি ম্যালেরিয়া পরজীবীতে এগুলো প্রাণী কোষের মতো, তার মানে এখানে কি নাই, কোষ প্রাচীর নাই, প্লাস্টিক নাই, তার মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। ও খাদ্যের জন্য, খাদ্যের আকর্ষণে কোনখানে চলে যাবে আমাদের? হ্যাপাটোসাইট, মানে যকৃৎ কোষে চলে যাবে, কারণ আমাদের খাদ্যের ভান্ডার হলো যকৃৎ। তাহলে স্পোরোজয়েড কোথায় চলে গেল আপন? যকৃতে, হ্যাপাটোসাইটে চলে গেল। যকৃৎ কোষের ইংরেজি নাম হলো হ্যাপাটোসাইট। আচ্ছা, তাহলে আমাদের স্পোরোজয়েড কোথায় চলে গেল? হ্যাপাটোসাইটে চলে গেল। হ্যাপাটোসাইটে যাওয়ার পরে সে কি তৈরি করবে? এই শোনো, এই যে মনে করো স্পোরোজয়েড, স্পোরোজয়েডের নিউক্লিয়াসটা কি? হ্যাপ্লয়েড, কারণ এটা উন্নত জীব। এই স্পোরোজয়েড যখন তোমার কোথায় ঢুকবে? হ্যাপাটোসাইটের ভিতরে ঢুকলো। মনে করো এইটা হলো হ্যাপাটোসাইট। এই স্পোরোজয়েড যখন হ্যাপাটোসাইটের ভিতরে ঢুকলো তখন সে কি তৈরি করবে? গোলাকার আকৃতি ধারণ করবে না, তখন তাকে কি বলা হয়? ক্রিপ্টোজয়েড। তখন তার নাম কি হয়ে গেল? ক্রিপ্টোজয়েড। এই দেখো এরপরে এই ক্রিপ্টোজয়েডের নিউক্লিয়াসটা কি করবে? বারবার বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে, তাই তো? বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হইল। পরে এই ক্রিপ্টোজয়েডের পাশে অল্প অল্প করে কি চলে আসবে? সাইটোপ্লাজম চলে আসবে। তখন তাকে আমরা কি বলবো? ক্রিপ্টোমেরোজয়েড। এক সময় আমাদের হ্যাপাটোসাইটের কোষঝিল্লি বিদীর্ণ করে ক্রিপ্টোমেরোজয়েডগুলো কোথায় চলে আসবে? আমাদের কোথায় চলে আসবে? দুইটা হ্যাপাটোসাইটের মাঝখানের ফাঁকা স্থানকে বলা হয় সাইনোসয়েড। তাহলে কোথায় চলে আসবে? সাইনোসয়েডে চলে আসবে। আচ্ছা, এই ক্রিপ্টোমেরোজয়েডগুলো আবার নতুন যকৃৎ কোষকে আক্রমণ করবে। আক্রমণ করার পরে সেই নিউক্লিয়াসটা আবার বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি তৈরি করবে? সাইজন দশা তৈরি করবে। এই সাইজনটির পাশে অল্প অল্প করে কি চলে আসবে? সাইটোপ্লাজম চলে আসবে। তখন আমরা কি বলবো? মেটাক্রিপ্টোমেরোজয়েড। এই মেটাক্রিপ্টোমেরোজয়েডের পাশে কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েডের পাশে সাইটোপ্লাজম আসবে অনেক বেশি, কিছু মেটাক্রিপ্টোমেরোজয়েডের পাশে সাইটোপ্লাজম আসবে কম। তাইলে মেটাক্রিপ্টোমেরোজয়েড দুই রকমের হয়, একটা হলো তোমার ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড আর একটা মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড। এদের চাপে যকৃৎ কোষ ফেটে যাবে, ফেটে এগুলা কোথায় চলে আসলো? আবার সাইনোসয়েডে চলে আসলো। কোথায় চলে আসলো? সাইনোসয়েডে চলে আসলো। আমাদের ম্যাক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো নতুন যকৃৎ কোষকে কি করবে? আক্রমণ করবে। আর মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েডগুলো এখন আমাদের কোথায় আক্রমণ করবে? আরবিসি কে। তাহলে আমরা বলতে পারতেছি আমাদের ম্যালেরিয়া পরজীবীর মানব দেহে দুইটা জায়গায় আক্রমণ করে, একটা কি? যকৃৎ, আরেকটা হলো আরবিসি। আচ্ছা, এবং এই চক্রটাকে আমরা সাইজোগনি বলি। কারণ কি? এখানে একটা কোষের ভিতরে কি, এইটা হলো ম্যালেরিয়া পরজীবীর, দেখো এই যে এটা হলো ওর একটা নিউক্লিয়াস, আর এখানে কয়টা নিউক্লিয়াস হয়ে গেছে? এটা কিন্তু ম্যালেরিয়া পরজীবীর কোষ। তাহলে একটা কোষের ভিতরে বহু নিউক্লিয়াসযুক্ত অবস্থা তৈরি হয় আমরা কি বলি? সাইজন। এই সাইজন দশা থাকে বলে কি বলা হয়? সাইজোগনি। তাহলে লিভারের ভিতরে সাইজন দশাকে আমরা কি বলবো? হ্যাপাটিক সাইজোগনি। এখন আমাদের লোহিত রক্তকণিকায় যখন আমরা সাইজন দশা পাবো তখন তাকে কি বলবো? এরিথ্রোসাইটিক সাইজোগনি। আচ্ছা, এখন আমাদের মাইক্রো মেটাক্রিপ্টোমেরোজয়েড কোথায় ঢুকে গেল? লোহিত রক্তকণিকার ভিতরে। লোহিত রক্তকণিকায় ঢোকার পরে সে কি নাম হলো? ট্রোফোজয়েড। নাম কি হলো? জি,
আর কেন যাবে শুধু ওই রক্তকণিকায় কেন গেল অন্য জায়গায় কেন গেল না ভালো কথা বলছেন। ও তো ডাব্লিউবিসি তেও যায় হ্যাঁ, লোহিত রক্তকণিকায় যাবে হলে হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন যে সে খাবে, একটু পরে আমরা দেখব হিমোগ্লোবিন যে ভাইঙা ভাইঙা সে খাবার নিতেছে। হ্যাঁ, আচ্ছা, হিমোগ্লোবিন টেস্টি ফুড। আচ্ছা আচ্ছা, তাহলে হিমোগ্লোবিন টেস্টি, হিম আছে, প্রোটিন আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সে কোথায় চলে গেল? আমাদের আরবিসিতে গেল। আরবিসিতে যাওয়ার পরে তার নাম কি হয়ে গেল? ট্রোফোজয়েড। নাম কি হয়ে গেল? ট্রোফোজয়েড। আচ্ছা, ট্রোফোজয়েড হলো গোলাকৃতির, ঠিক আছে। এই ট্রোফোজয়েডের মাঝখানে একটা বড় কোষ ঝিল্লি তৈরি হয়। তখন এই অ্যামিবার মানে আমাদের যে অ্যামিবা না, ম্যালেরিয়া পরজীবী নিউক্লিয়াসটা এক সাইডে সরে যায়। এই যে এরকম হয়। যদি আমাদের এইটা ম্যালেরিয়া পরজীবীর কোষ হয়, মনে করো এইটা আমাদের কি, এটা আমাদের কি, এটা আমাদের আরবিসি। হ্যাঁ, মনে করো এটা হলো ম্যালেরিয়া পরজীবীর এইটা কি? নিউক্লিয়াস। আর এর মাঝখানে অনেক বড় কি তৈরি হলো? আপন কোষ গহ্বর তৈরি হলো। তাহলে এটার অনেকটা আংটির মতো লাগতেছে না? এই যে আংটির পাথরটা, আংটির পাথর, আর এটা রিং। তাহলে এটাকে কি বলবো? সিগনেট রিং। তাহলে ট্রোফোজয়েডের পরে কি আসবে? সিগনেট রিং। সিগনেট রিং এর পরে এই ম্যালেরিয়া পরজীবীর আকারটা আর কি থাকবে না, এরকম থাকবে না, অ্যামিবার মতো হয়ে যাবে, গোলাকার থাকবে না। তখন এটা আমরা কি বলবো? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। কি বলবো? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। শোনো, এই সময় সে কি করতে থাকবে? আমরা কি জানি? হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের এইটা হইল কি বলতো? আয়রন। আর গ্লোবিন অংশটা কি? প্রোটিন। গ্লোবিন অংশটা কি? প্রোটিন। এই অ্যামিবয়েড ট্রোফোজয়েডগুলা তোমার আমাদের এই হিমোগ্লোবিনের প্রোটিন ভাঙা সে কি নিবে? খাবার নিবে। প্রোটিন ভেঙে কি নিবে? খাদ্য নিবে, পুষ্টি নিবে। আর এই আয়রন অংশটা বিষাক্ত পদার্থ হিসেবে কি হিসেবে জমা হবে? হিমোজয়েন। তাহলে হিমোগ্লোবিন থেকে একটা বিষাক্ত পদার্থ তৈরি হইতেছে, সেটার নাম কি? হিমোজয়েন। কথা বুঝছো? আচ্ছা, এরপরে আমরা কি দেখব? আমাদের এই অ্যামিবয়েড ট্রোফোজয়েডটা কি হয়ে যাবে? সাইজোন দশা হবে, তাই না? সাইজোন কি মানে? নিউক্লিয়াসটা বারবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে অনেকগুলা নিউক্লিয়াস তৈরি করবে এবং এদের মাঝখানে কি জমা হবে? হিমোজয়েন জমা হবে। হ্যালো হ্যালো, আসেন। এরপরে তাহলে কি হবে? কি হইলো পরে? সাইজন দশা হইলো। সাইজন তখন আমরা শোনো, আর অ্যামিবয়েড ট্রোফোজয়েড যখন তৈরি হবে তখন আরবিসির গায়ে, এই আরবিসির সাইটোপ্লাজমে বিভিন্ন পদার্থ জমা হবে, বিষাক্ত পদার্থ। এদের নাম কি? সাফনাস দানা। এই সাফনাস দানাটা মনে রাখতে হবে, কারণ সাফনাস দানাতে আমরা কি করি? রোগ শনাক্ত করি, ম্যালেরিয়া পরজীবী কি করতে পারি? শনাক্ত করতে পারি। আচ্ছা, এরপরে এই সাইজন দশা চারপাশে কি হবে? অল্প অল্প করে সাইটোপ্লাজম আসবে, আর কি হবে? রোজের দশা হবে। এরপরে আলটিমেটলি এই রোজের দশার পরে এই প্রত্যেকটা সাইটোপ্লাজম কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে কি অনেকগুলা কি তৈরি করলো? মেরোজয়েড। অনেকগুলা কি তৈরি করলো? মেরোজয়েড। এখন কিছু মেরোজয়েড আবার আরবিসিকে আক্রমণ করবে, আবার কিছু মেরোজয়েড না হয়ে কি তৈরি করবে? গ্যামেটোসাইট তৈরি করবে। কি তৈরি করবে? গ্যামেটোসাইট তৈরি করবে। আচ্ছা, গ্যামেটোসাইট মেরোজয়েডগুলা কি? আসলে মেরোজয়েডগুলা হলো তারা মাইটোসিস প্রক্রিয়ায় কি করতে পারবে? সংখ্যা বৃদ্ধি করতে পারবে। কিন্তু যে গ্যামেটোসাইট তৈরি হবে তারা এখন কি দরকার? তাদের নিষেক দরকার। তাদের কি দরকার? নিষেক দরকার। আচ্ছা, এই গ্যামেটোসাইটগুলা সাইটোপ্লাজমে চলে মানে আরবিসিকে ভাইঙা কোথায় চলে আসবে? রক্তস্রোতে চলে আসবে। এরপরে মশা যখন তোমাকে কামড় দেবে, এরা মানুষের রক্তস্রোতে কয়দিন বাঁচতে পারে? 7 থেকে 10 দিন। শুক্রাণু ডিম্বাণুগুলা মানুষের দেহে কতদিন বাঁচতে পারে? 7 থেকে 10 দিন। এর মাঝখানে যদি মশকি কামড় না দিয়ে মশকির পেটে না যেতে পারে, তখন এটা কি হয়ে যায়? মারা যাবে। ওই তো 7 থেকে 10 দিন। আচ্ছা, এখন কথা হইল, মশা কামড় দিল,
মশা কামড় দিলে মশার দেহে কি কি ঢুকে গেল? সবই ঢুকে গেল। আরবিসি ঢুকলো, আরবিসির যতগুলো অবস্থা আছে সব অবস্থায় মশার পেটে চলে গেল, কিন্তু মশার পেটে যাওয়ার পরে এগুলো সব কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। শুধু বেঁচে থাকবে কি? গ্যামেটোসাইট। মাইক্রো গ্যামেটোসাইট আর ম্যাক্রো গ্যামেটোসাইট। মাইক্রো গ্যামেটোসাইট থেকে কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে। কোন প্রক্রিয়ায়? স্পার্মেটোজেনেসিস প্রক্রিয়া। আমরা জানি শুক্রাণু মানে কি? এই শুক্রাণুর ইংরেজি হলো স্পার্ম, আর জেনেসিস মানে তৈরি হওয়া। তাইলে মাইক্রো গ্যামেটোসাইট থেকে শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? স্পার্মেটোজেনেসিস। আর ম্যাক্রো গ্যামেটোসাইট থেকে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে আমরা কি বলবো? ওজেনেসিস। তোমার ডিম্বাণুর ইংরেজি হলো ওভাম, ওভামের ও, আর হলো জেনেসিস মানে তৈরি হওয়া। তাহলে কি? ও জেনেসিস। আচ্ছা, তাহলে মশার দেহে তাহলে কি কি হচ্ছে বলো তো ভাইয়া? স্পার্মেটোজেনেসিস আর কি হচ্ছে? ও জেনেসিস। আচ্ছা, এই শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো। এই শুক্রাণু ডিম্বাণু তৈরি হওয়ার পরে শুক্রাণু ডিম্বাণুর কি হলো? নিষেক হলো। তখন তাহলে আমরা কি পেলাম? তাহলে মশকির দেহে, এখন আমরা এতক্ষণ মানুষের দেহে পড়ছি, তাই না? মানুষের দেহে তাহলে কি কি হচ্ছে বলো তো? হেপাটিক, সাইজোগনি, আরেকটি এরিথ্রো। আজকে একটা পরীক্ষা দিয়ে দিবা আমার লেখা শেষ হইলে, এইটাই এরিথ্রোসাইটিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইজোগনি একটু পড়াবো, এখানে কিছু জিনিস একটু দরকার আছে, খুব বেশি দরকার নেই। হেপাটিক সাইজোগনিকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? দুই ভাগে। একটা কি? প্রি এরিথ্রোসাইটিক সাইজোগনি, আরেকটা কি? এক্সো এরিথ্রোসাইটিক সাইজোগনি। সাইজোগনি বারবার ডিভিশন করতেছি, আশা করি হয়ে যাওয়ার কথা। তাহলে এখানে কি? এই তো আপন, মাশাআল্লাহ, স্পোরোজয়েড। পরে কি? ক্রিপ্টোজয়েড। কি? ক্রিপ্টোজয়েড। ক্রিপ্টোজয়েডের পরে কি হবে? সাইজন। মাশাআল্লাহ। সাইজনের পরে কি হবে? ক্রিপ্টোমেরোজয়েড। ক্রিপ্টোমেরোজয়েড মানে একটু একটু করে কি সাইটোপ্লাজম আইসা কি তৈরি করছে? কোষ তৈরি করছে, এক একটা ম্যালেরিয়ার পরজীবী। তার মানে এই যে দেখো, এইখানে ঢুকছিল ম্যালেরিয়া পরজীবীর কয়টা স্পোরোজয়েড? একটা। এখন ম্যালেরিয়া পরজীবী কয়টা হয়ে গেছে? অসংখ্য। এখন স্পোরোজয়েটে তোমার ক্রোমোজোম সংখ্যা কত? হ্যাপ্লয়েড। স্পোরোজয়েটের ক্রোমোজোম সংখ্যা কত? হ্যাপ্লয়েড। এটা অনুন্নত জীব না, এদের ম্যালেরিয়া পরজীবী কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টা করে আছে? একটা করে আছে। মানে একই আকার আকৃতির ক্রোমোজোম কয়টা করে আছে? একটা করে আছে। তার মানে ম্যালেরিয়া পরজীবী কেমন জীব? হ্যাপ্লয়েড জীব নাকি ডিপ্লয়েড জীব? হ্যাপ্লয়েড জীব। ম্যালেরিয়া পরজীবী কেমন জীব? হ্যাপ্লয়েড জীব। তাহলে আসো, এই স্পোরোজয়েট মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কি তৈরি করলো? অসংখ্য নিউক্লিয়াস তৈরি করলো। পরে ওই নিউক্লিয়াসের পাশে অসংখ্য কি আসলো? সাইটোপ্লাজম আসে, অসংখ্য কি তৈরি করলো? ক্রিপ্টোমেরোজয়েট তৈরি করলো। তাহলে ক্রিপ্টোমেরোজয়েটের ক্রোমোজোম সংখ্যা কত? এন। সবসময় তো এনই থাকবে। এনই থাকবে। আচ্ছা, একটু পরে দেখবো আমরা। এবার আমরা কি পড়বো? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এইখানে কি কি আসবে বলো তো? এখানে ক্রিপ্টোমেরোজয়েট ঢুকবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে আর শিখবে কি? এখানে মেটাক্রিপ্টোমেরোজয়েট আসবে না তো, আগে সাইজনটা আসবে, তাই না? সাইজনটা আসবে, মানে এই যে এই ক্রিপ্টোমেরোজয়েটটা এখানে যাবে আর কি। হ্যাঁ জি বলেন। মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েট এখানে ঢুকবে না তো, এটা তো এক্সোএরিথ্রোসাইটিক তো এখান থেকে, বুঝো নাই তোমরা? আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা থাক, ঠিক আছে।
সাইজ। আচ্ছা, তাহলে এখন কি হবে? এখানে কে ঢুকবে? আবার নতুন যকৃৎ কোষকে কে আক্রমণ করবে? ক্রিপ্টো মেরোজয়েড। এই ক্রিপ্টো মেরোজয়েড পরে কি হবে? সাইজন। এরপরে কি হবে? মেটা ক্রিপ্টো মেরোজয়েড। শোনো, আমি একটা জিনিস একটু তীর দিয়ে লেখা দিই। এই যে এই ক্রিপ্টো মেরোজয়েড আবার নতুন কাকে আক্রমণ করবে? হেপাটোসাইট। তাহলে তোমাদের একটু ইজি হবে, তাই না? আচ্ছা, এরপরে হলো মেটাক্রিপ্টো মেরোজয়েড আবার কয় রকমের? 2 রকমের। একটা কি? মাইক্রো, আর একটা কি? ম্যাক্রো। এই মাইক্রো কোথায় চলে যাবে? রক্ত স্রোতে। কোথায় চলে যাবে? আরবিসি কে আক্রমণ করবে। আর ম্যাক্রো কেন আরবিসিতে যায় না? সাইনোসয়েড ক্রস করতে পারে না। সাইনোসয়েডের ছোট ছোট যে ছিদ্র আছে সেই ছিদ্র ক্রস করতে পারে না। ম্যাক্রো আকারে বড় না, ও সাইনোসয়েডের ছিদ্র ক্রস করতে পারে না। আচ্ছা, এখন আমাদের কি? এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক সাইজোগনি তার মানে এই যে আমাদের আরবিসিতে ঢুকে গেল মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড। এই মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড যখন আমাদের কোথায় ঢুকে যাবে? আরবিসিতে ঢুকে যাবে। তাহলে এটা আগে লেখা নিই, মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড। মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েড যখন আরবিসির ভিতরে ঢুকলো, কার ভিতরে ঢুকলো? আরবিসিতে ঢুকলো, তখন এটার নাম কি হয়ে যাবে? ট্রোফোজয়েড। এটার নাম কি হয়ে যাবে? ট্রোফোজয়েড। এই ট্রোফোজয়েড বারবার কি হবে? এই ট্রোফোজয়েড প্রথমে কি তৈরি করবে বলো তো? সিগনেট রিং। কি তৈরি করবে? সিগনেট রিং। এর পরের ধাপ কি? অ্যামিবয়েড ট্রোফোজয়েড। অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এরপরে কি তৈরি হবে? সাইজন। এরপরে কি তৈরি হবে? রোজেট। এরপরে কি তৈরি হবে? মেরো। জায়গা হলো না তো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন হলো রোজেট হলো। হ্যাঁ, রোজেটের পরে কি তৈরি হবে? মেরোজয়েড বা গ্যামিটোসাইট। এই মেরোজয়েডও কি হবে? হ্যাপ্লয়েড না? আচ্ছা, গ্যামেটোসাইটও কেমন? হ্যাপ্লয়েড। এখন এই মেরোজয়েড কাকে আক্রমণ করবে? নতুন আরবিসি কে আক্রমণ করবে। আর এই গ্যামেটোসাইটগুলা মানুষের রক্তে কয়দিন বাঁচবে? 7 থেকে 10 দিন। এর মাঝখানে কিন্তু মানুষের দেহে, মানুষের রক্তে এরা কি করতে পারবে না? নিষেক করতে পারবে না। এখন মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেন নিষেক করতে পারবে না? এই মাইক্রো এই গ্যামেটোসাইট, আবার আমরা নেক্সট পেজে যাই, ঠিক আছে? তাহলে এই গ্যামেটোসাইট কি কয় রকমের? গ্যামেটোসাইট আবার কয় রকমের? 2 রকমের। একটা কি? মাইক্রো, আর একটা কি? ম্যাক্রো। আচ্ছা, ধরে নিলাম এইটা একটা গ্যামেটোসাইট মাইক্রো, আর এটা একটা ম্যাক্রো গ্যামেটোসাইট। অবশ্যই এটা কেমন বলো তো? হ্যাপ্লয়েড। অবশ্যই এটা কেমন? হ্যাপ্লয়েড কোষ। আচ্ছা, আসো তাহলে মানুষ এরা কতদিন মানুষের রক্তস্রোতে বাঁচবে? 7 থেকে 10 দিন। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে এরা তো শুক্রাণু, এরা তো এই মানুষের দেহেই তো নিষেক করতে পারে না। মানুষের দেহে নিষেক করতে পারে না, কারণ এদের আরো কিছু কি দরকার হয়? এদের আরো কিছু পরিবর্তন দরকার হয়।
আচ্ছা, তাহলে এই মাইক্রো গ্যামেটোসাইট কি তৈরি করবে? এরকম প্রথমে মশা যখন কামড় দিল তাহলে মশার দেহে ঢুকে গেল, তখন কি তৈরি হবে? মশার দেহে যাওয়ার পরে এই যে এরকম এই সাইটোপ্লাজমটা বারবার মাইটোসিস প্রক্রিয়া কি হইলো, সাইটোপ্লাজমটি এরকম তোমার এরকম ভাগ ভাগ তৈরি করবে, আর নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হইল। এরপরে কি হবে? এই সাইটোপ্লাজমগুলো কি হবে? এরকম ফ্লাজেলার মতো কি হবে? বড় হবে। আলটিমেটলি এক সময় কি হবে? এটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, এরকম গঠনগুলোকে কি বলে? এক্সফ্লাজেলেশন। তাহলে থেকে পরজীবী হয়ে যাবে। হ্যাঁ, তাহলে এই যে এই এতটুকু ঘটনা কোথায় হবে? মশার দেহে। আচ্ছা, এটা কি শুক্রাণু? এগুলা কি? এক্সপ্লাজেশনটা কোনটা? এই যে এক্সফ্লাজেনেশন হলো, এই যে সাইটোপ্লাজমটা চোখা হয়ে গেল এবং এরকম এক একটা মাকু আকৃতির গঠন তৈরি করলো, এইটাকে আমরা এক্সফ্লাজেলেশন। তাহলে মশকির দেহে কি হচ্ছে? এক্সফ্লাজেলেশন। মশকির দেহে কি হচ্ছে? এক্সফ্লাজেলেশন। আচ্ছা, এটা কোথায় হচ্ছে? মশকির দেহে। তাহলে এই যে তোমার মাইক্রোগ্যামেটোসাইট থেকে এই যে শুক্রাণু তৈরির প্রক্রিয়া, এইটাকে আমরা কি বলবো? স্পারমাটোজেনেসিস। কি বলবো? স্পারমাটোজেনেসিস। আচ্ছা, আর এই ম্যাক্রোগ্যামেটোসাইট থেকে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। এই যে এখানে হলো তোমার কি? অভ্যর্থনা শঙ্কু তৈরি হবে। কি তৈরি হবে? অভ্যর্থনা শঙ্কু। মানে এই যে উঁচা জায়গাটা হলো না, এটাকে আমরা কি বলি? অভ্যর্থনা শঙ্কু। মানে এই দিক দিয়ে শুক্রাণুটা কি হবে? ঢুকবে। আচ্ছা, এখন মনে করো এই যে শুক্রাণুর সাথে ডিম্বাণুর মিলন হইলো, এই শুক্রাণু যদি এদিক দিয়ে ঢুকলো, তখন এটা কি হয়ে গেল? জাইগোট হয়ে গেল। কি হয়ে গেল? এখন জাইগোট কেমন হয়ে গেল? শুক্রাণুর ভিতরে ক্রোমোজোম সংখ্যা কেমন ছিল? হ্যাপ্লয়েড। ডিম্বাণুর ভিতরে ক্রোমোজোম সংখ্যা কেমন ছিল? হ্যাপ্লয়েড। এখন জাইগোটে কি হয়ে গেল? ডিপ্লয়েড হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে এখন এই জাইগোটটা কি হলো বলো তো? জাইগোটটা পরে কি তৈরি করবে? ও কিনেট। কি তৈরি করবে? ও কিনেট। ও কিনেট থেকে পরে কি তৈরি হবে? ও সিস্ট। ভাইয়ারা ভালো করে বুঝছো কিন্তু। ও কিনেট কেমন? ও সিস্ট কেমন? ডিপ্লয়েড। ও সিস্ট থেকে পরে কি তৈরি হবে? স্পোরোজয়েট। এইখানে কোন বিভাজন হবে? স্পোরোজয়েট তো হ্যাপ্লয়েড। এখানে কোন বিভাজন হচ্ছে? মিওসিস। পরে মশা যখন আবার কামড় দিবে, মশা লালার সাথে সাথে স্পোরোজয়েট আবার নতুন মানুষের দেহে ঢুকবে। হ্যাঁ, এই পুরোটা কই হয় আসলে? মশার দেহে। মশার দেহের ক্রপে হয়। ক্রপ হলো মশার দেহে, যেমন আমরা ঘাস ফড়িং করতে যাই দেখব, এদের দেহে খাবার জমা রাখার জন্য একটা থলি থাকে, সেই থলিটার নাম কি? ক্রপ। আমাদের দেহে খাবার জমা রাখার জন্য কি আছে? কিছু নাই। আপনার কি এমন আছে আপনি যখন খাবার খান তখন কি আপনার মায়ের আপনারে তারা দেয়? তারা দেয় না। শান্তশিষ্টভাবে খাও। কিন্তু পশু পাখি, যেমন পাখিদের শত্রু অনেক। পাখিরা কি করে? ওরা তাড়াতাড়ি খাবার খায় মুখে করে নিয়ে দূরে যায়। ওরা কি করে? ওরা কপের ভিতরে কি করে? খাবারটা নিয়ে জমা করে। এরপর ওরা আস্তে আস্তে ডাইজেশন করে। ওদের আগে হলো খাবারটারে কি করতে হবে? মুখে নিয়ে পেটের ভিতরে নিতে হবে। পরে ওরা উড়া যাবে। পরে এখন কি তোমার কি এরকম তারা থাকে যে তোমারে ধরার জন্য শত্রু বৈশা আছে, তুমি তাড়াতাড়ি খাবারটা মুখে? এই জন্য মানুষের কি নাই? খাবার জমা রাখার জন্য ক্রপ নাই। তারপরেও তো তোমার একটা থলি তো আছে, পাকস্থলী। এত বড় থলি থাকার পরেও যদি কম মানুষের আরো বড় থলি দরকার, তাহলে তো হয়েছিলই। আচ্ছা, মানুষের 1.5 লিটারের পাকস্থলী ভরার জন্যই যে অবস্থা, যদি আরো একটা ক্রপের মতো থলি থাকতো তাহলে তো হয়েছিলই। রোজের টাইম
তাহলে তো মানে খাবার তো এখানে জমাই থাকে তাই না? তাহলে যদি ওইটা এনাফি হইতো ওই থলেটা, তাহলে আমাদের এটা কেন মনে হয় ক্ষুধা লাগছে? ওই যে খারাপ কেন অবনা শরীর থেকে হরমোন বুঝি নাই রোজার সময় পেটের মধ্যে রোজার সময় আমরা যে খাই, হ্যাঁ ওইটা তো হচ্ছে মানে সারাদিন ওইটাতে আমরা চলতে হয়, এরপর তো আমরা কোনো খাবার খাই না। আপনার খাবার তো হজম হয়ে যায় 4 থেকে 6 ঘন্টা পরেই, 6 ঘন্টা। শরীর তো খালি হয়ে যায়। হ্যাঁ তো তাহলে ডাইরেক্ট বড় হলে ভালো হতো না? তাহলে রোজাও আল্লাহ বড় করে দিত, তাইলে আল্লাহ রোজাও বড় করে দিত, তাই না? শোনো, তাই না, রোজাও বড় করে দিত। আচ্ছা সবাই বুঝছো? এখন সবাই এটা লেখো। এখন দেখো মশার দেহে কি হচ্ছে, ভালো করে দেখো। মশার দেহে কি হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশা বারবার কি হচ্ছে? আপন পুনরাবৃত্তি হচ্ছে না? তাহলে আমরা এদের দেহে কি পাচ্ছি? ম্যালেরিয়া পরজীবীতে যৌনক্রম পাচ্ছি। কি পাচ্ছি? যৌনক্রম পাচ্ছি। আচ্ছা দেখো তোমাদের একটা জিনিস দেখো, যৌনক্রমটা কেন দরকার। এই যে একটা স্পোরোজয়েড যে ঢুকছিল, এটা মনে করো কি একটা স্পোরোজয়েড যে ঢুকছিল না, স্পোরোজয়েড, এই স্পোরোজয়েড থেকে যত কিছুই তৈরি হয়েছে এরা সবাই কি স্পোরোজয়েটের কি কপি না? একটা জিনিস খেয়াল করে, এই একটা স্পোরোজয়েড থেকে মশার দেহে অনেকগুলা ক্রিপ্টোজয়েড তৈরি হয়েছিল, অনেকগুলা মানে একটা স্পোরোজয়েড থেকে অনেকগুলা কি তৈরি হয়েছিল? মেটাক্রিপ্টোমেরোজয়েড, ক্রিপ্টোমেরোজয়েড, অনেকগুলা কি তৈরি হয়েছিল? মাইক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড, ম্যাক্রোমেটাক্রিপ্টোমেরোজয়েড। কিন্তু এদের সবার এরা কি মাইটোসিসের মাধ্যমে তৈরি? একটা কোষ থেকে মানে যত কোষই তৈরি হয়েছে মানব দেহে সবই কি একটা ক্লোন। মানে এদের ভিতরে ডিএনএ কিন্তু কোনো কি ছিল না, পার্থক্য ছিল না, কারণ এই স্পোরোজয়েটের নিউক্লিয়াসটি বারবার কি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে শুধু বিভাজিত হয়েছে কোষগুলা। তার মানে এই স্পোরোজয়েড এবং সর্বশেষ যেই কোষটা তৈরি হয়েছিল, ধরে নিলাম তোমার হলো মেরোজয়েড, আরবিসি ভেঙা যে মেরোজয়েড, এদের ভিতরে কোনো ডিএনএ এর পার্থক্য ছিল? পার্থক্য ছিল না। তার মানে যত জীবাণু তৈরি হচ্ছে সবার ডিএনএ কি সেম। তাহলে এদের ভিতরে কোনো বৈচিত্র্য আসতেছে না। এই বৈচিত্র্য আসার জন্যই পরে কি হয়? আবার শুক্রাণু ডিম্বাণুর কি হয়? মিলন। শুক্রাণু ডিম্বাণুর কি হয়? মিলন হয়। আমরা এই শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে আবার একটা বংশগতিতে কি আসে? চেঞ্জ আসে। এই শুক্রাণু ডিম্বাণু মিলনের ফলে আবার নিউক্লিয়াসটা টুয়েন হয়ে যায় এবং ওইটা আবার মিওসিস হয়। আমরা জানি মিওসিসের সময় কি হয়? ক্রসিং ওভার হয়। মিওসিসের সময় ক্রসিং ওভার হয় না? এই ক্রসিং ওভারের ফলে আবার প্রজাতিতে কি চলে আসবে? বৈচিত্র্য চলে আসবে। আচ্ছা এটা কোষ বিভাজন পড়ার সময় পড়াবো। যাই হোক, মায়োসিস বিভাজনের সময় কি আসে? বৈচিত্র্য আসে প্রজাতিতে। তার মানে যৌনক্রমের ফলে কি হয়? প্রজাতিতে কি আসে? বৈচিত্র্যতা আসে। ম্যালেরিয়া পরজীবীর জীবনে কি আসে? বৈচিত্র্যতা আসে, বিভিন্ন প্রকরণ তৈরি হয়। তাহলে যৌনক্রমের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য কি রাখবো? মানে ইম্পর্টেন্ট একটা কথা কি মনে রাখবো? যৌনক্রমে কি হয়? প্রকরণ তৈরি হয়, বৈচিত্র্য তৈরি হয়, জীবনী শক্তি কি পায়? বৃদ্ধি পায়। হ্যাঁ কথা বুঝছি। এখন আজকে এতটুকুই। এখন সবাই লেখেন, কি কি লিখবেন সেটা বলতেছি।